শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রত্যক্ষ সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি এই সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক সিটিতে নিজেদের মেয়র নির্বাচন করতে ভোট দিচ্ছেন নাগরিকরা, এগিয়ে জোহরান মামদানি। ভারত ও বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ, গণহারে ভিসা বাতিল করতে চায় কানাডা। শরিকদের 40 আসন ছাড় দিতে পারে বিএনপি, এনসিপির সঙ্গে সমঝোতা হলে আরও কিছু ছাড়বে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় স্ট্রং রুমের ভল্ট ভেঙে চুরি হয়েছে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসকারীরা তাদের পরবর্তী মেয়র নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। স্থানীয় সময় সকাল 6টার সব ভোট কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ভোট শেষ হবে স্থানীয় সময় রাত 9টায়। শহরের শীর্ষ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী এন্ড্রো কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। 3রা নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ জরিপে দেখা গেছে মামদানি বাকি দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে রয়েছেন। এর আগে মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ 25 অক্টোবর থেকে শুরু হয়ে 2রা নভেম্বর শেষ হয়েছে। প্রায় 7,35,000 ভোটার আগাম ভোট দিয়েছেন। নিউ ইয়র্কে 4 বছর পর পর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। এবছরের নির্বাচন বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, যেখানে প্রতিযোগিতা হবে প্রগতিশীল, প্রতিষ্ঠাবাদী ও রক্ষণশীল শিবিরের মধ্যে। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে প্রার্থী জোহরান মামদানির বড় জয়ের আশা করছে তার প্রচারণা শিবির। এ নিয়ে মামদানির প্রচারণা সংগঠক রওশন আরা নিপার সঙ্গে কথা হয়েছে বাঙালিয়ানার। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্কের মানুষের মাঝে যে জাগরণ তারা দেখেছেন তা অভূতপূর্ব। আমাদের আশা হচ্ছে যে ভূমিধ্বস জয় বলে একটা শব্দ আছে বাংলায়, রাইট? এরকম কারণ হচ্ছে আমরা একদম আপনি যেটা বলেছেন একদম খুবই পারফেক্টলি, এই ধরনের ক্যাম্পেইন একেবারে তমূল গ্রাসরুটকে কানেক্ট করে এই ধরনের ক্যাম্পেইন হচ্ছে আমেরিকার ইতিহাসে বিরল। এইখানকার আমেরিকা সারা পৃথিবীর গণতন্ত্রের শিক্ষা দেয়, মানুষের জনসম্পৃক্ত নির্বাচন বা হচ্ছে এই ধরনের কানেকশনটা তারা চায়, কিন্তু তারা ওভাবে কাজ করে না। কখনো আমি এরকম জাগরণ দেখি না, এত মানুষের উৎসাহ দেখি না, এত মানুষের সম্পৃক্ততাটাও দেখি, চোখে পড়ে না। রওশন আরা নিপা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ রিপাবলিকানরা যেভাবে মামদানির বিরুদ্ধে একাট্টা হয়েছেন, এতে বরং তাদের সুবিধাই হয়েছে। ট্রাম্প যখন গতকাল ওরাকে মানে হচ্ছে এন্ড্রু কুওমোকে, একজন ডেমোক্রেট এন্ড্রু কুওমো, এরপরে উনি ডেমোক্রেটের প্রাইমারি নির্বাচনে হেরে জিতে দাঁড়িয়েছেন। এখানে আপনি একজন রিপাবলিকান প্রেসিডেন্ট ভোট দিচ্ছেন, শুধু রিপাবলিকান বলে ভুল বলা হবে। আমেরিকার আজকের যে দুর্দশা, অর্থনৈতিক শাটডাউন এবং যে অভিবাসী মাত্রাটা, এবং সারা পৃথিবীর মতো একটা জায়গায় তার নগ্ন হস্তক্ষেপের কারণে যে তৃণমূল শ্রমজীবী মানুষের যে দুর্দশা, অভিবাসী বিশেষ করে, সেই জায়গায় এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা যে পক্ষ থেকে বারবার বলেছি যে হচ্ছে এই কুওমো ফেডারেলের প্রথম, দ্বিতীয়ত তার পিছনে বিলিয়নিয়ার যা উৎসাহিত করে শুরু থেকে, এবং যে রিপাবলিকান প্রার্থী দাঁড়িয়েছে সেটা একটা স্ট্যাপ, ও দাঁড়ানোর জন্য দাঁড়ায় না। কানাডা সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনের জালিয়াতির ঘটনা ঘটছে। কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের কাছে আসা নথিতে দেখা যায়, কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ, আইআরসিসি এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এজন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করা। অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে তুলে উল্লেখ করে এই ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
গণহারে ভিসা বাতিলের ক্ষমতা কি কি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেই তালিকায় নির্দিষ্ট দেশের ভিসাধারীদের কথা উল্লেখ করা হয়েছে। যদিও প্রকাশ্যে ইমিগ্রেশন মন্ত্রী লেনো দিয়াব এই ক্ষমতা চেয়ার কারণ হিসেবে কেবল মহামারী বা যুদ্ধের কথা বলেছেন। তিনি নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ করেননি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি 63টি আসনের মধ্যে 40টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি, আর 23টি আসনে প্রার্থী দেওয়া হবে পরে। তবে আসন নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে দলটির সমঝোতা হলে পাল্টে যেতে পারে হিসাব নিকাশ। বিএনপির একাধিক সূত্র জানায় প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে 3টি জরিপের ফলাফলকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি গত 1 মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির 3 জন নেতা নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন সারা দেশের 300 আসনের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে একটি খসড়া তালিকা প্রস্তুত করেন। এদিকে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির আসন সমঝোতা হওয়ার আলোচনা চলমান রয়েছে। চূড়ান্তভাবে সমঝোতা হলে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নিয়ে গঠিত এই দলটিকেও বিএনপি একাধিক আসন ছাড় দেবে। একাধিক সূত্রে এমনটাই আভাস মিলেছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 4 নভেম্বর মঙ্গলবার নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আজ 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। 12 নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, দলীয় প্রতীকের বিষয়ে এনসিপি চেয়েছে শাপলা কলি, আরেকটি দল চেয়েছে কাচি, আরেকটি দল প্রতীক পরিবর্তনের আবেদন করেছে। এ কারণে প্রতীকের বিষয়ে আমি কিছু বলিনি, যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন জানানো হবে। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1101 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুমের ভল্ট থেকে চুরি হয়েছে 7টি আগ্নেয়াস্ত্র। ওই কমপ্লেক্সের স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল্ট থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন ও ব্রাজিলের তৈরি টরাস পিস্তল। তবে কোন অস্ত্র কতটি চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সুরক্ষিত ওই ভল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানাজানির পর বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে বিমানবন্দর থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ সদর দপ্তরকেও জানানো হয়েছে। স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস, আমদানির কাগজপত্র, শুল্ক সংক্রান্ত নথি, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল, সোনা, হীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয়। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকায় স্ট্রং রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তার স্বাক্ষর প্রয়োজন হয়। বিমানবন্দর নিরাপত্তা বিভাগের একটি সূত্র জানায়, গত 24 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আমদানি কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুম পরিদর্শন করেন। তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্র থাকা ভল্টের লক খোলা অবস্থায় এবং ট্রাঙ্ক ভাঙা দেখেন। ওই ভল্টে তারা 21টি আগ্নেয়াস্ত্র পান। এগুলোর মধ্যে 3টি অস্ত্রের পেছনে আংশিক পোড়া ছিল, 18টি অস্ত্র ছিল বাক্সবন্দি। পরে ওই ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিলগালা করা হয়। নোয়াখালীর কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। 4 নভেম্বর মঙ্গলবার আনুমানিক বেলা 2:30টার দিকে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে সোনাপুর কোম্পানিগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা 2:30টার দিকে কবিরহাট বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা কোম্পানিগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কবিরহাট হাটবাজার পার হয়ে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 3 জন যাত্রী নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানির বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া অর্থ প্রদানের বিষয়ে উদ্ভূত বিতর্ক সমাধানের জন্য তারা আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গ্রহণ করেছে। আদানি গ্রুপের একজন মুখপাত্রের বক্তব্যে বলা হয়েছে, কিছু খরচের উপাদান গণনা ও বিলিংয়ের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে, তাই উভয় পক্ষই বিতর্ক সমাধান প্রক্রিয়া গ্রহণে সম্মত হয়েছে এবং তারা দ্রুত, সহজ ও পারস্পরিক উপকারী সমাধানের আশা করছে। তবে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে জানিয়েছেন, এখনও আলোচনা চলমান। তিনি বলেন, এই প্রক্রিয়া শেষ হলে প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক সালিসির পথে যাব। আদানি পাওয়ার ভারতের পূর্বাঞ্চলে 1600 মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে, যা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 1/10 পূরণ করে। এর আগে অন্তর্বর্তী সরকার আদানির বিরুদ্ধে অভিযোগ করেছিল, গোড্ডা প্ল্যান্টের জন্য ভারত থেকে পাওয়া কর সুবিধা বিরোধীভাবে স্থগিত রাখায় তারা বিদ্যুৎ ক্রয় চুক্তি লঙ্ঘন করেছে। বাংলাদেশ গত অর্থ বছরে আদানিকে প্রতি ইউনিট 14.87 টাকা হারে বিদ্যুতের দাম পরিশোধ করেছে, যা অন্যান্য ভারতীয় কোম্পানির সরবরাহকৃত বিদ্যুতের গড় 9.57 টাকার চেয়ে বেশি। উনিশশো 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত এবং 16 ডিসেম্বর 1972 থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে 1972 সালের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই বছরের 17 এপ্রিল থেকে 3রা অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহ্বান করা হয়। সংগৃহীত মতামত থেকে 98টি সুপারিশ গ্রহণ করা হয়। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করা হয়। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত। এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়, তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে। সংবিধান লেখার পর এর বাংলা ভাষার পর্যালোচনার জন্য ডক্টর আনিসুজ্জামানকে আহ্বায়ক, সৈয়দ আলী আহসান এবং মোজহারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটি কমিটি গঠন করে পর্যালোচনার ভার দেওয়া হয়। গণপরিষদ ভবন, সেখানে সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে সহযোগিতা করেন ব্রিটিশ আইনসভার খসড়া আইন প্রণেতা আই গাথ্রি। সংবিধান ছাপাতে 14,000 টাকা ব্যয় হয়েছিল। সংবিধান অলঙ্করণের জন্য 5 সদস্যের কমিটি করা হয়, যার প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এই কমিটির সদস্য ছিলেন শিল্পী হাশেম খান, জনাবুল ইসলাম, সমরজিৎ রায়চৌধুরী ও আবুল বারক আলভী। গণপরিষদের 300 সদস্যের মধ্যে শুধু 2 জন এই সংবিধানে সই করেননি। একজন সুনামগঞ্জ থেকে নির্বাচিত বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, অন্যজন হলেন মানবেন্দ্র নারায়ণ লার্মা। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই। মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। ডিক চেনির পরিবার জানায়, নিউমোনিয়া, হৃদযন্ত্র ও রক্তনালীর জটিলতার কারণে সোমবার রাতে তার মৃত্যু হয়। রিপাবলিকান দলের এই প্রবীণ রাজনীতিক ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য। 2 মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। চেনি ছিলেন 2003 সালে ইরাক আক্রমণের অন্যতম প্রধান নীতি নির্ধারক। যুক্তরাষ্ট্র মিত্রবাহিনীর নেতৃত্বে পরিচালিত সেই যুদ্ধ বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল। অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু।
দেশটির অভিযোগ, মেক্সিকো 2022 সালের অভ্যুত্থান চেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেসি শেভেজকে আশ্রয় দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গত রোববার এই ঘোষণা দেয় পেরু সরকার। এর কয়েক ঘন্টা আগেই সাবেক প্রধানমন্ত্রী শেভেজ মেক্সিকোর দূতাবাসে পালিয়ে যান। পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে সেলা সংবাদ সম্মেলনে বলেন, আজ আমরা বিস্ময় ও গভীর দুঃখের সঙ্গে জেনেছি যে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিওর কথিত অভ্যুত্থান চেষ্টার অন্যতম অপরাধী বেসি শেভেজকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই অবন্ধুসুলভ পদক্ষেপের কারণে এবং অতীতে ও বর্তমানে মেক্সিকোর প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে পেরু সরকার আজ থেকেই মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। মেক্সিকো সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ খননের দৌড়ে এবার এগিয়ে আসছে রাশিয়া। বিরল খনিজ উত্তোলনের রূপরেখা তৈরির জন্য 4 নভেম্বর রুশ ক্যাবিনেটকে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিশ্বের পরাশক্তিগুলোর জন্য সম্প্রতি সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিরল খনিজের দখল। স্মার্টফোন, বৈদ্যুতিক বাহন এবং অত্যাধুনিক অস্ত্র নির্মাণে বিরল খনিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। রুশ ভূখণ্ডের বিরল খনিজ আহরণের পরিকল্পনা তৈরির জন্য ডিসেম্বরের 1 তারিখ সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট। বিরল খনিজ প্রকল্পে যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মতবিরোধের জেরে এখনও কোনো অগ্রগতি দেখা যায়নি। বাংলায়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।